দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত আফ্রিকা কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। আফ্রিকা কবিতাটিতে যাওয়ার আগে কবির পরিচিতি সম্পর্কে তোমরা একটু জেনে নাও। আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবির পরিচিতি সম্পর্কে জানি, তাও একটু দেখে নাও। কবির পরিচিতি: রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও আলোক পত্রিকায় নিয়মিত লিখতেন। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখেছেন এবং ছবিও এঁকেছেন। এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংস বা বাংলাতে গীতাঞ্জলি লেখার জন্য। এই লাইনটা আন্ডারলাইন করে রাখবে, কারণ পরীক্ষায় মাঝে মধ্যে আসে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান বা কোন গ্রন্থ লিখে নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশ জাতীয় সঙ্গীত রচনা করেন। এইটাও আন্ডারলাইন করে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। কবির প্রথম জীবনে লেখা কাব্যগ্রন্থগুলি হল সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং কড়ি ও কোমল। 1888 থেকে 1896, মাত্র 8 বছরে কবি প্রতিভার যে অভূতপূর্ব বিকাশ ঘটেছে তারই চিহ্ন সুমুদ্রিত এই পর্বের চারখানি গ্রন্থে: মানসী, সোনাত্তরী, চিত্রা ও চৈতালিতে। এই পর্বের কাব্যগুলিতে কবি আত্মোপলব্ধি শুধু নয়, তার কাব্যে নির্মাণ কৌশলেরও যথেষ্ট পরিচয় পাওয়া যায়। আবেগ গম্ভীর আত্মপ্রত্যয়, জীবন জিজ্ঞাসা, কল্পনার পক্ষবিস্তার, শিল্পরূপ নির্মাণে দক্ষতা, ভাষা ও ছন্দের উপর আধিপত্য প্রভৃতি কবির যাবতীয় গুণাবলীর প্রকাশ ঘটেছে এই কবিতাবলিতে। সর্বশেষে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন 1941 সালে। আফ্রিকা কবিতার মধ্যে যাওয়ার আগে আফ্রিকা সম্পর্কে কিছু বিষয় তোমরা জেনে নাও। আফ্রিকা প্রকাশকাল 1937 সালে 8 ফেব্রুয়ারি আফ্রিকা কবিতাটি প্রকাশিত হয়। উৎস: আফ্রিকা কবিতাটি পত্রপুর দ্বিতীয় সংস্করণে 16 সংখ্যক কবিতা থেকে নেওয়া হয়েছে বা 16 সংখ্যক কবিতার স্থান পেয়েছে। পরবর্তীকালে সঞ্চয়িতা কাব্য সংকলনের অন্তর্ভুক্ত করা হয় এই আফ্রিকা কবিতাটি। তাহলে কি বুঝলাম? আফ্রিকা কবিতাটি প্রথমে পত্রপুর দ্বিতীয় সংস্করণে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, পরবর্তীকালে এই কবিতাটি সঞ্চয়িতা কাব্য সংকলনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাটির মধ্যে যাওয়ার আগে কিছু কিছু মূল বিষয় তোমরা একটু জেনে নাও ভালো করে। কবিতায় তুমি বলতে কবি আফ্রিকাকে সম্বোধন করেছেন এবং 2 নম্বর, আফ্রিকাকে প্রাণহীন ভূখণ্ডের বদলে এক নারীর সঙ্গে কবি এখানে তুলনা করেছেন। কি বললাম? আফ্রিকাকে কবি প্রাণহীন ভূখণ্ডের বদলে একটি নারীর সঙ্গে তুলনা করেছেন। এবার কবিতার মধ্যে চলে আসো। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকা কবিতাটি কয়েকটি পর্বে বা কয়েকটি অনুচ্ছেদে কবি আলোচনা করেছে। প্রথম অনুচ্ছেদ বা প্রথম পর্বে কবি আফ্রিকার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছে বা আফ্রিকার জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা জানব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে। উদ্ভ্রান্ত কথাটির অর্থ হলো দিশেহারা। আমি দেখো তোমাদের কবিতার পাশে কিছু গুটি মিনিং, কিছু শব্দের অর্থগুলো আমি লিখে দিচ্ছি, লেখা রয়েছে, তোমরা একটু ভালো করে এই গুটি মিনিং বা অর্থগুলো দেখে রাখবে। দিশেহারা সেই আদিম যুগে, অর্থাৎ আদিম যুগে কোনো একটা ঘটনা বর্ণিত হয়েছে, সেই ঘটনা কেমন ছিল? উদ্ভ্রান্ত বা দিশেহারা। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে। স্রষ্টা বলতে এখানে সৃষ্টিকর্তা বা যিনি সৃষ্টি করেছেন ঈশ্বর, অর্থাৎ নিজের কাজে সন্তুষ্ট হতে পারছিল না। নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। অর্থাৎ তিনি একটা জিনিস বানাচ্ছেন, দেখছেন মন মতো হয়নি, তিনি তখন মাথা নাড়িয়ে বলছে হয়নি, আবার তিনি ভাঙছেন, আবার নতুন করে গড়ছেন। এটা তিনি কেন করছেন? কারণ তার সৃষ্টি আরও সুন্দর নিখুঁত করার জন্য। অর্থাৎ অনেক সময় দেখবে
আমরা যখন কোনো ছবি আঁকি সেই ছবিটা দেখবে অনেক সময় আমাদের ভালো হয় না, তখন আমরা মাথা নাড়িয়ে সেটাকে মুছে দিয়ে আবার নতুন করে আঁকার চেষ্টা করি। সেটা যখন বারংবার করছি, যখন দেখছি বারবার ভুল হচ্ছে, তখন আমরা মাথা নাড়ি যে এর থেকে আরও আমি সুন্দর বা তোমরা আরও সুন্দর আঁকতে পারবে, তখন সেটাকে বারবার মুছে নতুন করে আঁকার চেষ্টা করো। এখানে যেমন কবি একটা জিনিস বানাচ্ছেন, দেখছেন যে ভালো হচ্ছে না, তাই মাথা নাড়াচ্ছেন, পুনরায় নতুন করে বানানোর চেষ্টা করছেন, ভাঙছেন আবার নতুন করে বানানোর চেষ্টা করছেন। সেদিন কি হলো? রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে। রুদ্র কথাটির অর্থ কি? রুদ্র কথাটির অর্থ হলো উত্তাল বা ভয়ঙ্কর। বাহু কথাটির অর্থ হলো হাত, অর্থাৎ উত্তাল সমুদ্রের জলরাশি প্রাচী ধরিত্রীর বুকের থেকে। প্রাচী বলতে পূর্ব, ধরিত্রী বলতে আমরা সবাই জানি পৃথিবী, বুক থেকে, অর্থাৎ পৃথিবীর পূর্ব দিক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে? আফ্রিকাকে। আফ্রিকা বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে। অর্থাৎ কবি এখানে আফ্রিকা জঙ্গলকে কৃপণ আলো অন্তপুরের সঙ্গে তুলনা করেছে, কারণ এখানে সহজে জল ভেতরে প্রবেশ করতে পারে না, কারণ বড় বড় গাছগুলি ঘেরা রয়েছে, যার জন্য ভেতরে জল প্রবেশ করতে পারে না, সূর্যের আলো প্রবেশ করতে পারে না। তার জন্য এখানে বলা হয়েছে কৃপণ, মানে কিপ্টে। কৃপণ কথাটার অর্থ কি? কিপ্টে। অন্তপুরে বলতে অন্দরমহল, বা যেন মনে হচ্ছে আফ্রিকাকে একটা ঘরের মধ্যে আটকে রেখে, যার ভেতরে সূর্যের আলো এবং জল ভেতরে প্রবেশ করতে পারছে না। বনস্পতির কথাটির অর্থ হলো বড় বড় বৃক্ষ, অর্থাৎ বড় বড় বৃক্ষ আফ্রিকাকে পাহারায় রেখেছে। তাহলে আমরা প্রথম অনুচ্ছেদে কি জানলাম? আফ্রিকা কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তার প্রতি স্রষ্টা বা ঈশ্বর তার প্রতি হচ্ছে অসন্তুষ্ট ছিল। দ্বিতীয় অনুচ্ছেদ বা দ্বিতীয় পর্ব, এই পর্বতে আমরা জানব জন্মের পর আফ্রিকার বিকাশ ও কেমনভাবে আফ্রিকার সময় কাটাচ্ছে, সেইগুলো আমরা এই পর্বে জানব। সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে বলতে কোথায়? একটু আগে যে আমি বললাম নিবিড় বনস্পতি পাহারায়। নির্ভীত কথাটির অর্থ কি? একাকী। অবকাশে বলতে অবসর সময়। তুমি বলতে কে? আফ্রিকা। অর্থাৎ নির্ভীত অবকাশকালে আফ্রিকা ক্রমে ক্রমে দুর্গমের রহস্য ভেদ করতে সচেষ্ট হয়। দুর্গম কথাটির অর্থ হলো যেখানে আমরা সহজে যেতে পারি না, আর সেই রকম জায়গার রহস্য উন্মোচন করেছে আফ্রিকা। চীনে ছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির সৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চীনে ছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। দুর্বোধ কথাটির অর্থ হলো যা বোঝা কঠিন। অর্থাৎ আফ্রিকা চীনে ছিল জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রভৃতি সংকেত আফ্রিকা উন্মোচন করতে চাইছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ আর দুর্গম রহস্যের মধ্যে বসে সে যেন খুঁজতে বসেছিল প্রকৃতির সৃষ্টি অতীত জাদু মন্ত্র। চেতনাতীত বলতে যার চেতনা নেই বা চেতনা নেই যার। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে। বিদ্রুপ কথার অর্থ হলো উপহাস। তাহলে উপহাস করছিলে কাকে? ভীষণকে। ভীষণ কথার অর্থ হলো ভয়ঙ্কর। তাহলে কাকে বিদ্রুপ করছিলে? ভয়ঙ্করকে। বিদ্রুপ বা খারাপ ভেষ ধারণ করে ভীষণকে বা ভয়ঙ্করকে বিদ্রুপ বা উপহাস করছিলে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের ডুন্ডু ভিভিনাতে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কাকে কথাটির অর্থ হলো আশঙ্কা। অর্থাৎ যুদ্ধের সময় যেমন রণবাজনা বাজে, ঠিক তেমনি আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর ও উগ্রভাবে সাজিয়ে তুলেছিল। বিভীষিকা বলতে ভয়কে সাজাতে চেয়েছিল। তাণ্ডবের দুন্ডু ভিভিনাদে। দুন্ডু ভিভিনাদে কথাটির অর্থ হলো যুদ্ধের বাজনা বাজার শব্দ। তাহলে এখানে কি বুঝলাম? যে যুদ্ধের সময় যেমন রণবাজনা বাজে, ঠিক তেমনি আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর ও উগ্রভাবে সাজিয়ে তুলেছিল। 3 নম্বর অনুচ্ছেদ, বহুদিন আফ্রিকা সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন ছিল এবং সকলের কাছে উপেক্ষিত ছিল, কিন্তু সভ্য ইউরোপীয়দের নজর, সভ্য ইউরোপে বলতে আগেকার দিনে আমরা জানতাম যে ইউরোপীয় শক্তি পৃথিবীর সমস্ত দেশে কিন্তু তারা রাজত্ব করেছে, যেমন ইংল্যান্ড ফ্রান্স এরা কিন্তু প্রায় সমস্ত দেশে রাজত্ব করেছে। ইউরোপীয়দের নজর সেই আফ্রিকার উপর পড়ল। তারা ভাবলো আফ্রিকাকে লুট করলে এবং এখানকার মানুষকে কৃতদাস বানাতে পারি এবং এখানে যদি সাম্রাজ্য উপনিবেশ বানাতে পারি
তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। আমরা জানি এবং ইতিহাস থেকে পড়েছি কেমন করে ইউরোপীয় শক্তিরা আফ্রিকার উপর নির্মম অত্যাচার করেছে। এই সমস্ত সত্য ঘটনা অবলম্বনে কবি কিন্তু তৃতীয় পর্বে আফ্রিকার উপর সাম্রাজ্যবাদীদের নির্মম অত্যাচারের কাহিনী কবি এই অনুচ্ছেদে তুলে ধরেছেন। হায় ছায়াবিত্তা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। হায় ছায়াবিত্তা, ছায়াবিত্তা কথাটির অর্থ হলো ছায়া দিয়ে ঘেরা নারী বা ছায়ার দ্বারা আবৃত নারী। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল কথাটির অর্থ হলো ঝাপসা, অর্থাৎ সভ্য দেশের কাছে আফ্রিকা কালো ঘোমটার নিচে এক সুন্দরী নারী, সেই নারীর মূর্তিটা আমাদের কাছে অধরা ছিল। আমরা আফ্রিকাকে উপেক্ষা করেছি বা আমাদের চোখ ঝাপসা ছিল। কিন্তু যখন সাম্রাজ্যলোভী ইউরোপীয় দল জানতে পারলো আফ্রিকায় এক সুন্দরী নারী, তখন তারা আফ্রিকার বুকে ছুটে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। ওরা বলতে যারা সাম্রাজ্যলোভী অর্থলোলুপ, যারা আফ্রিকাকে প্রদানত করতে চেয়েছিল এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল। লোহার হাতকড়ি আর মানুষ ধরার দল বলতে এখানে মানুষকে কৃতদাস করবার কথা বলা হয়েছে। এরা আফ্রিকা তথা কালো মানুষদেরকে কৃতদাসে পরিণত করতে এসেছে। কারা? ইউরোপীয় সাম্রাজ্যলোভী অর্থলোলুপ মানুষরা। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সূর্যহারা কথাটির অর্থ হলো যে অরণ্যে সূর্য ওঠে না, অর্থাৎ যে অরণ্যে সূর্য ওঠে না সেখানে সেটা অন্ধকার জঙ্গল, কিন্তু সাম্রাজ্যবাদীরা এর চেয়ে আরও অহংকারী ছিল এবং অর্থলোলুপ ছিল। সভ্যের বর্বর লোভ, বর্বর কথাটির অর্থ হলো অসভ্য। সভ্যের অসভ্য লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ নিজেকে উলঙ্গ করে দিল। নিজেরা কতটা নির্লজ্জ, বেহায়া, বর্বর, অমানুষ সেটা সবার সামনে প্রকাশ করলো। কিভাবে? আফ্রিকার উপর পাশবিক অত্যাচার চালিয়ে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে। তোমার বলতে আফ্রিকার, ভাষাহীন বলতে যে কথা বলতে পারে না, ক্রন্দনে বলতে হৃদয়ে, বাষ্পাকুল অরণ্য পথে। বাষ্পাকুল কথাটি অর্থ হলো যে চোখের জলে ভেজা, অর্থাৎ আফ্রিকা কাঁদছে, তার ভাষা নেই, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার চোখের জলে অরণ্যের রাস্তা ভিজে গেল। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, অর্থাৎ পঙ্কিল কথাটির অর্থ হলো কর্দমাক্ত বা কাদাযুক্ত, অর্থাৎ আফ্রিকা জঙ্গলের ধুলো কাদায় পরিণত হলো কিসে? আফ্রিকা চোখের জলে ও দেহে রক্তক্ষরণে। কারণ আফ্রিকার উপর এত অত্যাচার হয়েছে, ফলে তার দেহ থেকে নির্গত রক্ত এবং চোখ থেকে গড়িয়ে পড়া জল মিশে আফ্রিকার রাস্তাকে কাদায় পরিণত করেছে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, অর্থাৎ এক ধরনের জুতো যার তলায় কাটার মতো থাকে। বর্ষাকালে পড়লে সেই জুতোর তলায় কাটাগুলিতে কাদা লেগে যায়, এর থেকে বোঝা যায় কতখানি বৃষ্টি হয়েছে। ঠিক তেমনি এই অত্যাচারী দল আফ্রিকাকে কিভাবে অত্যাচার করেছে, ফলে আফ্রিকার মানুষের দেহ থেকে কত রক্ত বেরিয়েছে এবং চোখ থেকে কত জল বেরিয়েছে তার চিহ্ন রয়েছে আফ্রিকার ভূমিতে কাদা রূপে। দস্যুরা যখন হেঁটে যাচ্ছে তাদের জুতোর নিচে কাদাগুলো আটকে যাচ্ছে। এর থেকে বোঝা যায় আফ্রিকার উপর কিভাবে ইউরোপীয় অর্থলোলুপ সাম্রাজ্যবাদী দল কিভাবে অত্যাচার করেছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, অর্থাৎ পায়ের জুতোর নিচে মানবতার ইতিহাসের কলঙ্ক যেন রয়ে গেল। তোমাদের 3 নম্বর অনুচ্ছেদটি আলোচনা করে দিলাম। এবার চলে আসো চতুর্থ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে আমরা দেখব একদিকে সাম্রাজ্যবাদীরা কিভাবে আফ্রিকার উপর অত্যাচার চালাচ্ছে, অন্যদিকে সাম্রাজ্যবাদীদের অঞ্চলে কি হচ্ছে। একদিকে রক্তক্ষয়, একদিকে নৃশংসতা, অত্যাচার, আর অন্যদিকে সুন্দরের আরাধনা। এই দুটো বিপরীত চিত্র কবি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে
শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ একদিকে সাম্রাজ্যবাদী ইউরোপীয়রা আফ্রিকার উপর আক্রমণ করছে, অত্যাচার চালাচ্ছে, অন্যদিকে সাম্রাজ্যবাদীদের পাড়ায় শিশুরা নিশ্চিন্ত মনে মায়ের কোলে ঘুমাচ্ছে, মন্দিরে মন্দিরে ঘণ্টা বাজছে, সকাল সন্ধ্যায় দেবতার নামে পুজো হচ্ছে বা আরাধনা হচ্ছে। এবার চলে আসো ৫ম নম্বর অনুচ্ছেদ বা শেষ পর্ব বা শেষ অনুচ্ছেদ। এই পর্বে কবি বলেছেন আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতে বলেছেন, এবং কে এই যুগান্তরের কবি সেটা আমি এই অনুচ্ছেদের শেষের দিকে বলে দেব। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। আজ যখন পশ্চিম দিগন্তে, দিগন্তে কথার অর্থ হলো প্রান্তে, অর্থাৎ আজ পৃথিবীর পশ্চিম প্রান্তে প্রদোষকালে, প্রদোষকালে অর্থ সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, ঊর্ধ্বশ্বাস কথাটির অর্থ হলো দম বন্ধ হবার পরিস্থিতি, অর্থাৎ সন্ধ্যাবেলা ঝড়ের বাতাসে নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হয়েছিল। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অর্থাৎ পশুরা যখন নিজের গোপন গুহা থেকে বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। অর্থাৎ আজ পৃথিবী পশ্চিম প্রান্তে অবস্থান করেছে, প্রদোষকালে বা সন্ধ্যাবেলা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে নিঃশ্বাস নিতে সবার কষ্ট হচ্ছে, এবং ইউরোপীয় বর্বর জাতিরা কীভাবে আফ্রিকার উপর অত্যাচার করেছে এই রকম ঘটনাকে বা কালকে কবি প্রায়শ্চিত্ত বা দিনের অন্তিম কাল বলে ঘোষণা করেছেন। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানবহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এসো যুগান্তরের কবি, অর্থাৎ যুগান্তরের কবি কথাটির অর্থ হলো, অর্থাৎ যিনি এক যুগকে অন্য যুগে নিয়ে যেতে পারেন তিনি হলো যুগান্তরের কবি। অর্থাৎ কবি এখানে ঈশ্বর বা স্রষ্টাকে বলেছেন। তোমাদের সহায়িকা বইতে অনেক সহায়িকা বইতে এখানে কিন্তু ভুল দেওয়া রয়েছে, ঠিক করে দেওয়া নেই। তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে যুগান্তরের কবি বলতে যিনি এক যুগ থেকে অন্য যুগকে নিয়ে যেতে পারেন তিনি হলেন যুগান্তরের কবি, অর্থাৎ ঈশ্বর বা স্রষ্টা। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। অর্থাৎ কবি এখানে বলেছে, হে ঈশ্বর, সন্ধ্যা নাবার আগে যার সম্মান হরণ করা হয়েছে, অর্থাৎ আফ্রিকার দরজায় গিয়ে নত মস্তকে ক্ষমা চান, অর্থাৎ সেই মহিলার কাছে, অর্থাৎ আফ্রিকার কাছে মাথা নত হয়ে ক্ষমা চাইতে বলেছেন। কেন বলেছে? কারণ ভগবান বা স্রষ্টারই সৃষ্টি হলো আফ্রিকা, কিন্তু স্রষ্টা আফ্রিকার ঠিকমতো করে সম্মান রক্ষা করতে পারেনি, তাই যুগান্তরের কবিকে বা ঈশ্বরকে কবি নত মস্তকে ক্ষমা চাইতে বলেছেন। কি বললাম তাহলে? যেহেতু কবি এখানে ঈশ্বরকে আফ্রিকার কাছে বা নারীর কাছে মাথা নত করে ক্ষমা চাইতে বলেছেন, কারণ যেহেতু স্রষ্টা বা ঈশ্বর আফ্রিকাকে সৃষ্টি করেছেন, আর এই আফ্রিকার দেখভালের দায়িত্ব কিন্তু ঈশ্বরেরই ছিল, এই আফ্রিকার সম্মান রক্ষা করার দায়িত্ব ঈশ্বরেরই ছিল। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী। হিংস্র প্রলাপের মধ্যে অর্থাৎ আজ চারিদিকে পৃথিবীর যখন হিংসার আবরণ, প্রতিহিংসা চারিদিকে ছড়িয়ে রয়েছে, এই হিংসার পৃথিবীতে ক্ষমা করো এই লাইনটি হয়ে থাকুক সভ্যতার শেষ পূর্ণবাণী। কি বললাম তাহলে? যে আজ যখন পৃথিবীর চারিদিকে হিংসা, প্রতিহিংসা, মারামারি, দাঙ্গা চলছে, এই হিংসার পরিস্থিতিতে ক্ষমা করো এই লাইনটি হয়ে থাকুক সভ্যতার শেষ পূর্ণবাণী। আফ্রিকা কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।